আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কয়েক বছরের পুরনো কয়লা পাচার মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে জমজমাট রাজ্য রাজনীতি। প্রতীক জৈনের বাড়ি ও অফিসে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। নির্বাচন কমিশন আজ জরুরি ভিত্তিতে দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছে। কেন্দ্রীয় সরকার ভারতের জনগণনা 2027-এর প্রথম পর্বের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা আজ দুদিনের সফরে রাজ্যে আসছেন। গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ। রাজ্য জুড়ে কনকনে শীত অনুভূত হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। কয়েক বছরের পুরনো কয়লা পাচার মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে জমজমাট রাজ্য রাজনীতি। এদিন সকালে ওই মামলায় প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডি আধিকারিকরা তল্লাশি চালাতে যান। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। বেলা গড়াতেই প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। সেখানে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাও। প্রতীক জৈনের বাড়ি থেকে হাতে কিছু নথিপত্র ও হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। সেগুলি দেখিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, প্রতীক জৈন দলের একজন কার্যকর্তা। তার কাছ থেকে তদন্তের নামে দলের প্রার্থী তালিকা, গুরুত্বপূর্ণ নথিপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছিল বলে তিনি অভিযোগ করেন। মুখ্যমন্ত্রীর হাতে থাকা নথিগুলিতে ঠিক কোন ধরনের তথ্য ছিল তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সোজা চলে যান সল্টলেকে আইপ্যাকের অফিসে। সেখানেও তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। ভবনটি ঘিরে রেখেছেন বিধাননগর পুলিশের আধিকারিকরা। সেখানে পৌঁছে গেছেন তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরাও। ওই দিন থেকে ওই অফিস থেকেও অনেক ফাইল হাতে বেশ কয়েকজনকে বেরিয়ে আসতে দেখা যায়। সেগুলি কোথাও নিয়ে যাওয়া হচ্ছে কিনা তা নিয়েও জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী ইডির তদন্তে বাধা দিচ্ছেন বলে অভিযোগ তুলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এর আগেও মমতা ব্যানার্জি তদন্ত প্রক্রিয়ায় বাধা দিয়েছেন। আমি মুখ্যমন্ত্রী যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক। কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন। রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময়, এবং তিনি 5 ঘন্টা ধর্ণা দিয়েছেন নিজাম প্যালেসে যখন ফিরাদ হাকিম সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। এরা মুখ্যমন্ত্রীর অভ্যাসের মধ্যে পড়ে। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার যে সাংবিধানিক অধিকার আছে সেই অনুযায়ী যদি এই তৃতীয়বারেও এই মুখ্যমন্ত্রী এবং সিপির বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে কিন্তু পশ্চিমবাংলায় ভুল বার্তা যাবে। নির্বাচন কমিশন আজ দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পৌরোহিত্যে সকাল 10টা থেকে ওই বৈঠক শুরু হয়েছে। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ওই বৈঠকে যোগ দিচ্ছেন না। চলতি এসআইআর প্রক্রিয়া, ভোট প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই এই বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। আসন্ন বিধানসভা ভোটে রাজ্যে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কোনো সমস্যা হবে না বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে। একসঙ্গে 5 রাজ্যে বিধানসভা নির্বাচন থাকলেও প্রয়োজন অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। পাশাপাশি ভোটের কাজে প্রায় 35,000 রাজ্য পুলিশ মোতায়েন করা হবে বলেও কমিশনকে জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যে কোথাও ইচ্ছাকৃতভাবে বুথ লেভেল অফিসারদের মাধ্যমে শুনানির ভুল নোটিশ পাঠানোর ঘটনা সামনে এলে কড়া পদক্ষেপ করা হবে বলে নির্বাচন কমিশন স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। কমিশন সূত্রে জানানো হয়েছে, যদি প্রমাণ মেলে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটারদের বিভ্রান্ত করতে বা প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য ভুল নোটিশ পাঠানো হয়েছে, সেক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে এফআইআর দায়ের পর্যন্ত হতে পারে। নির্বাচন কমিশনের একাংশের বক্তব্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন একটি সংবেদনশীল ও আইনসিদ্ধ প্রক্রিয়া। সেখানে কোনো রকম অসৎ উদ্দেশ্য বা প্রশাসনিক গাফিলতি বরদাস্ত করা হবে না। কেন্দ্রীয় সরকার জনগণনার প্রথম পর্বের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পর্যায়ে চলতি বছরের 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহসংখ্যা গণনার কাজ করা হবে। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল 30 দিনের মধ্যে এই কাজ সম্পন্ন করবে। দেশে এই প্রথমবার জনগণনার কাজ হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। অ্যান্ড্রয়েড এবং iOS মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হবে। জনগণনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধানের জন্য প্রায় 30 লক্ষ কর্মী নিয়োগ করা হবে। 2027 সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় পর্যায়ের জনগণনা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত 12 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জনগণনা 2027 প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর জন্য ব্যয় করা হবে 11,718 কোটি 24 লক্ষ টাকা। বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা আজ 2 দিনের সফরে রাজ্যে আসছেন। এই সফরে তিনি বিজেপির পশ্চিমবঙ্গের কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি জেলা পর্যায়ে নেতার সঙ্গেও মতবিনিময় করবেন। শ্রী নাড্ডা বিজেপির ডক্টর সেলের সদস্যদের সঙ্গেও মিলিত হবেন। আগামীকাল তিনি নদিয়ার কল্যাণীর এইমসে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার একাধিক ইউনিটের উদ্বোধন করবেন। সোমনাথ স্বাভিমান পর্বের সূচনাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সারা দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, দেশের সেই সব শিশু যারা কখনো নীতি ও আদর্শের সঙ্গে আপোষ করেনি, এই স্বাভিমান পর্বে তাঁদের স্মরণ করা হয়। 2026 সালের জানুয়ারি মাসে সোমনাথ মন্দিরে প্রথম আক্রমণ করা হয় বলে শ্রী মোদী জানান, কিন্তু পুণ্যার্থীদের ভক্তি ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের ফলেই সোমনাথ বারংবার আক্রান্ত হওয়ার পরেও আবার মাথা তুলে দাঁড়িয়েছে বলে শ্রী মোদী প্রত্যয় ব্যক্ত করেন। প্রায় 1000 বছর ধরে ভারতের সভ্যতা সোমনাথ মন্দিরের সাংস্কৃতিক ঐতিহ্যকে গর্বের সঙ্গে বহন করে বলেও প্রধানমন্ত্রী জানান। প্রধানমন্ত্রী আগামী 11 জানুয়ারি সোমনাথ স্বাভিমান পর্বের অনুষ্ঠানে যোগ দেবেন। বছরব্যাপী এই অনুষ্ঠানে নানা আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের উদ্যোগ নেওয়া হবে। বিকশিত ভারত গঠনে অন্যান্য ক্ষেত্রের মতো 2025 সালে প্রযুক্তিগত যাত্রায় এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই বছরটি প্রযুক্তির সাথে ভারতের সম্পর্ককে দৃঢ় করেছে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা 2025 ক্রীড়া জগতের মাইল ফলক। বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রূপক সাহার সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন FM প্রচার তরঙ্গে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কলকাতার আউটরামঘাটে আজ বিকেলে সাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সুষ্ঠুভাবে মেলা সম্পাদন করতে প্রস্তুত জেলা প্রশাসন। মুড়িগঙ্গা চ্যানেলে পারাপারের সময় ঘন কুয়াশায় দৃশ্যমানতা ঠিক রাখতে প্রতিটি মিনারে বিশেষ ফগ লাইটের ব্যবস্থা করা হয়েছে। এ মাসের 9 থেকে 17 তারিখ পর্যন্ত মেলার সঙ্গে সংশ্লিষ্ট সকলের এবং আগত পুণ্যার্থীদের জন্য রাজ্য সরকার 5 লক্ষ টাকা বিমার ব্যবস্থা করেছে। লট 8, কচুবেরিয়া, নামখানা, চিমাগুড়ি ও মেলা প্রাঙ্গণ মিলিয়ে মোট 5টি অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে। এছাড়াও অসুস্থতাজনিত যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে একটি AIR অ্যাম্বুলেন্স, 3টি ওয়াটার অ্যাম্বুলেন্স সহ 100টি অতিরিক্ত অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। একটি প্রতিবেদন। আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল গঙ্গাসাগর মেলা। মেলা শুরুর সঙ্গে সঙ্গেই তীর্থযাত্রীদের জন্য চালু হয়ে গেল প্রশাসনিক ও পরিকাঠামোগত সব ধরনের পরিষেবা। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এবছরেও সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদ মেলা পরিচালনার জন্য প্রশাসন প্রস্তুত। এবারে সাগর মেলা স্নাহিসায়ন শুরু হবে মকর সংক্রান্তির ভোর থেকেই। তবে ডিসেম্বরের শুরু থেকেই সাগর দ্বীপে পুণ্যার্থীদের ঢল নেমেছে। বহু পুণ্যার্থী আগে ভাগে এসে পুণ্য স্নান সেরে কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে ফিরে যাচ্ছেন। প্রশাসনের হিসেব অনুযায়ী প্রতিদিনই দেশ বিদেশ থেকে হাজার হাজার পুণ্যার্থী গঙ্গাসাগরে পৌঁছচ্ছেন। মেলা শুরুর সঙ্গে সঙ্গেই আজ থেকেই অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সিভিল ডিফেন্স, NDRF সহ বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও দায়িত্বে থাকবেন। ইতিমধ্যে রঙিন আলোকমালায় সেজে উঠেছে মিলন তীর্থ গঙ্গাসাগর। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ 24 পরগনা। বিদেশমন্ত্রী ডক্টর S জয়শঙ্কর বলেছেন, বিশ্ব এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে এমন কিছু সুদূরপ্রসারী ঘটনা ঘটেছে যা সমগ্র বিশ্ব রাজনীতিকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। ভারত ওইমার বৈঠকে বক্তব্য রাখার সময় ডক্টর জয়শঙ্কর বলেন, গত বেশ কয়েক বছর ধরে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তিনি ওইমার ফরম্যাট বৈঠকে আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজ্যে জোরদার শীত অনুভূত হচ্ছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা গতকালের থেকে বাড়লেও তার স্বাভাবিকের থেকে কমই রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি কম। আজ রাজ্যে শীতল আবহাওয়া পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং হুগলি জেলায়। সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা 1-2 ডিগ্রি বাড়লেও তো স্বাভাবিকের থেকে কম থাকবে এবং আগামী 7 দিন রাজ্যে শীতল আবহাওয়ার পরিস্থিতি বজায় থাকবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কয়েক বছরের পুরনো কয়লা পাচার মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে জমজমাট রাজ্য রাজনীতি। প্রতীক জৈনের বাড়ি ও অফিসে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। নির্বাচন কমিশন আজ জরুরি ভিত্তিতে দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছে। কেন্দ্রীয় সরকার ভারতের জনগণনা 2027-এর জন্য প্রথম পর্বের বিজ্ঞপ্তি জারি করেছে। খবর শেষ হলো। এর পরের খবর শুনুন দুপুর 1:30 মিনিটে।